এবার বাংলাদেশ থেকে ঢুকে ভারতের দুই কৃষককে অপহরণ করে নিয়ে চলে গেল বাংলাদেশিরা। দেখুন, এক্ষেত্রে বাংলাদেশ সহ্যের সব সীমা কিন্তু প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে। এরপরেও বিএসএফ কেন চুপ করে থাকবে বলতে পারেন? কেন ভারতের এই বৃহত্তর সেনাবাহিনী এই বাংলাদেশের মতো পুচকে একটা রাষ্ট্রের বিপক্ষে অ্যাকশন নেবে না? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করছে সীমান্তের একাধিক ঘটনায়। অন্তত শেষ এক সপ্তাহে এমন দুটো ঘটনা এই বাংলাদেশ সীমান্তে ঘটলো, যা কিন্তু সহ্য করা মানে এই বাংলাদেশিদের বিপক্ষে উদারতা দেখানো নয়, সরাসরি এদের এই ধরনের কূটনৈতিক যে চক্রান্ত সেগুলোকে প্রশ্রয় দেওয়া। কি হয়েছে আজকের এই ভিডিওতে আমি ডিটেইলে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিওপলিটিক্যাল এই ধরনের ভিডিওর জন্য। দেখুন, একদিকে রয়ের প্রধান বাংলাদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য, এবং রহমানের সঙ্গে বৈঠকের পর অন্তত একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার যে পরিকল্পনা পাকিস্তান ও চীন করেছে সেগুলো কিছুটা হলেও কমবে। কারণ পাকিস্তান বুঝতে শুরু করেছে যে বাংলাদেশকে নিয়েও এবার সিরিয়াসলি ভাবছে ভারতের গুপ্তচর সংস্থা র। কিন্তু সাধারণ মানুষের মননে যে পাকিস্তান প্রেম ঢুকে গেছে বাংলাদেশের, যে ইসলামপন্থী পাকিস্তানি একাধিক নাগরিকরা এদেরকে ব্রেনওয়াশ করে রেখে দিয়েছে, জামাতের দ্বারা এরা আচ্ছন্ন, সেই মানসিকতা থেকে এদের উগ্রতা কিভাবে বেরোবে সেটাও কিন্তু আজকে একটা বড় প্রশ্ন। সরকারি লেভেলে তৎপরতা তৈরি হলেও দিনের পর দিন যে উগ্রতার চাষ এদের মাথার ভিতর করা হয়েছে, আজকে তারই রিফ্লেকশন কিন্তু সমাজের প্রতিটা জায়গায় বাংলাদেশে দেখা যাচ্ছে, এবং তার জন্য একাধিক ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবার কি হলো সীমান্তে কালকে বাংলাদেশের এক কৃষক 70 বছর বয়সী মান্নান, তিনি ভারত সীমান্তে ঢুকে যান এবং অবৈধভাবে তিনি ভারতবর্ষে এসে তার কর্মকাণ্ড করার একটা চেষ্টা করছিলেন, এবং সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ ইলিগাল। এবার বিএসএফ কি করবে? বিএসএফ তো তাকে আমাদের দেশে আসার পর তাকে তো একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে চা খাওয়াতে পারে না। বিএসএফ আইনত তাকে ধরেছে এবং স্পষ্টত যে প্রক্রিয়া আছে যে তুমি আমাদের দেশে চলে এসছো, তোমাদের বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং হবে, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, এটাই তো প্রক্রিয়া। এভাবে তাকে ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা বিএসএফ করছিল। আর ঠিক তখনই যে কৃষককে ধরা হয়েছে, সে মান্নান, আব্দুল মান্নান, তার পরিবার এবং গ্রামবাসীরা ওই নির্দিষ্ট জায়গা পেরিয়ে ভারতবর্ষে ঢোকেন, এবং ভারতবর্ষের নদিয়া জেলার কাছে দুজন কৃষক যখন ভারতের ভূমিতে কাজকর্ম করছিলেন তখন তাদেরকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে চলে যান। অর্থাৎ বাংলাদেশ এখানে টিট ফর ট্যাট নীতিতে চলে যায়, মানে আন্তর্জাতিক কোনো আইন আর থাকবে না, বিজেপি সীমান্ত রক্ষা আর করবে না। যদি বাংলাদেশিরাও অবৈধভাবে ভারতবর্ষে ঢোকে তাহলে বাংলাদেশিরাও দুই ভারতীয় কৃষক বা ভারতীয় নাগরিককে টেনে হিচড়ে বাংলাদেশে এবার থেকে নিয়ে যেতে পারেন, সরকার কেউ কিছু বলবে না। এটাই আন্তর্জাতিক যদি আইন হয়, তাহলে কিন্তু সমস্যা আছে বাংলাদেশের। এই বাংলাদেশের বুঝে রাখা উচিত। দুজনকে অপহরণ করা হলো বাংলাদেশের পক্ষ থেকে। শর্ত দেওয়া হলো যে আব্দুল মান্নানকে যদি না ছাড়া হয় তাহলে এই দুই কৃষককেও ছাড়া হবে না। সেই কৃষকের নাম শচীন কর্মকার এবং নারায়ণ দেব। সকলে চমকে যায় যে বিজেপি কিভাবে বাংলাদেশিদের ভারতবর্ষে ঢুকতে পারমিশন দিল, এবং কিভাবেই বা সীমান্ত রক্ষা বাহিনী থাকা সত্ত্বেও বিজেপি অপদার্থতায় এই বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে এই ধরনের দুই কৃষককে তাদের দেশে টেনে হিচড়ে নিয়ে চলে গিয়ে মুক্তিপণ হিসেবে ব্যবহার করলো। যদি বিএসএফ যে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকেছিল তাদেরকে পাকড়াও করে ফেলতো, তাহলে কি করতো বাংলাদেশ? তাহলে সংখ্যাটা একের বদলে তো হতো 10 থেকে 12। তখন এই বাংলাদেশ আন্তর্জাতিক স্তরের কাছে ছুটে যেত। তখন বলতো, দেখুন ভাই, বিএসএফ কি অনৈতিক কাজ করছে যে সীমান্তে কৃষকদের ধরে 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 অ্যারেস্ট করে রাখছে। তখন তারা আন্তর্জাতিক স্তরের সামনে ভারতের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করতো। অর্থাৎ বিএসএফ এর এই সংযমী মনোভাবকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে, তা কিন্তু স্পষ্ট। এই ঘটনা প্রথম ঘটনা নয়। ঠিক 3 দিন আগে জলপাইগুড়িতে ফিরে যান। জলপাইগুড়িতে ওই একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল, যেখানে জলপাইগুড়ি চা বাগান থেকে কর্মরত এক ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয় বাংলাদেশে, এবং বিএসএফ এবং বিজেপির দুটো ফ্ল্যাগ মিটিং এর পরেও সেই অপহৃত চা শ্রমিককে কিন্তু বাংলাদেশ মুক্তি দেয়নি। এবং এই পুরো বিষয়টি তারা এক চক্রান্ত হিসেবে এবার ব্যবহার করতে শুরু করেছে। অর্থাৎ যদি বিএসএফ আমাদের অবৈধ চোরাচালানকারীদের আটক করে, অবৈধ কৃষকদের যদি পাকড়াও করে, তাহলে তোমরাও সে দেশে ঢুকে যেখানে যেখানে কাঁটাতার নেই সেই লুফলস গুলোকে ব্যবহার করো এবং সেখান থেকে ভারতীয় নাগরিকদের তুলে নিয়ে আসো, এবং আমরা ভারতীয় নাগরিকদের মুক্তিপণ হিসেবে ব্যবহার করব আমাদের বাংলাদেশি ভাই বোনদের ছাড়ানোর জন্য। এক বিপজ্জনক প্রবণতা। এবং এর ফলে কি হচ্ছে জানেন? এর ফলে ভারতীয়রাও বিএসএফ এর বিপক্ষে কিন্তু
ক্ষেপে যাচ্ছেন, রেগে যাচ্ছেন। কালকে যখন বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ বৈঠক হয় জলপাইগুড়ির কাছে সেই চা শ্রমিকের অপহরণকে কেন্দ্র করে, তখন সেখানে তার স্ত্রীও অপেক্ষা করছিলেন। কেন অপেক্ষা করছিলেন? কারণ বিএসএফ তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে, এই একটা এক্সপেকটেশন রায়গঞ্জের সাধারণ মানুষের তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশ যে নির্লজ্জতার চূড়ান্ত নিদর্শন সেই মিটিং এ রাখলো, এর ফলে বিএসএফ খালি হাতেই কিন্তু ফিরলো। গ্রামবাসীরা বিএসএফ যারা কর্মী সদস্য আছেন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ করলেন। কিন্তু এখানে বিএসএফ কি করবে? বাংলাদেশ যদি এক ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে যায়, তাহলে তাকে আইনতই ফিরিয়ে আনতে হবে ফ্ল্যাগ মিটিং এর দ্বারা। সেখানে বিএসএফ কে ঘিরে ধরে এই ধরনের বিক্ষোভ আসলে বাংলাদেশের প্ল্যানকে সাকসেসফুল করে দেওয়ার একটা চক্রান্ত, তা কিন্তু আজকে আমরা বুঝতে পারছি, এবং বিজেপি এবং বাংলাদেশ কিন্তু সেটাই এবার চাইছে। কোনোদিন শুনেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীকে ভারত ধরেছে বলে তারা ভারতে ঢুকে যেখানে কাঁটাতার নেই সেই জায়গাটিকে কাজে লাগিয়ে ভারতীয়কে অপহরণ করে তাদের দেশে নিয়ে গিয়ে বলবে ওই অবৈধ বাংলাদেশকে ছাড়ো, নাহলে একেও আমরা ছাড়বো না? এ তো পরিষ্কারভাবে উস্কানিমূলক কাজকর্ম। বিএসএফ যদিও বিভিন্ন ক্ষেত্রে সংযমী ভূমিকা পালন করছে, তার জন্য এই বিএসএফ এখনো সাধারণ মানুষ দ্বারা আন্দোলনের মুখে পড়লেও এই বিজেপি এখনো কিন্তু বেঁচে আছে। দেশে ঢুকে দুই নাগরিককে তুমি তুলে নিয়ে চলে যাচ্ছ, এরপরেও ভারতীয় সেনা তোমাদের বিপক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধুমাত্র তোমরা ছোট্ট এক রাষ্ট্র বলে আমরা এখনো সহ্য করছি, উদারতা দেখাচ্ছি এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করছি। এ তো দীর্ঘদিন চলতে পারে না। এখনই এদের বোঝানো উচিত, যারা ভারতের মতো দেশের বিপক্ষে অ্যাকশন নেয় তাদের বিপক্ষে জোর ঝটকা বা চাপটা দেখানো উচিত। কেনই বা আমরা চুপ করে থাকবো আজকের ঘটনার পরও? ত্রিপুরায় যদিও বিএসএফ কোনো ধরনের ক্ষমা করেনি অবৈধ চোরাচালানকারীকে। ত্রিপুরা সীমান্তে একই কায়দায় এক অবৈধ চোরাচালানকারীর দল ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ এর যারা কর্তা ছিলেন তারা প্রাথমিকভাবে তাদেরকে বাধা দেন, কিন্তু পরবর্তীকালে যখন বাধা দেওয়া হয় সেই চোরাচালানকারী দল বিএসএফ কে আক্রমণ করতে শুরু করে। এক অদ্ভুত স্ট্র্যাটেজি। তোমাদের মনে কোনো ভয় ডর নেই? তোমরা পালিয়ে গেলে না, তোমরা বিএসএফ কে ঘিরে ফিরে আক্রমণ করার চেষ্টা করলেন এবং বিএসএফ সেখানে গুলি চালাতে বাধ্য হলো। পুরো ঘটনা যখন সব ঠিকঠাক ভাবে ফাঁকা হয়ে গেল, তখন এক যুবক 30 বছরের এক চোরাচালানকারী বিএসএফ এর গুলিতে খতম হয়ে গেল, যার নাম তারেক মিয়া, বয়স 30। কালকে তার দেহ বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার একই কায়দায় যদি নদিয়া জেলায় অবৈধ বাংলাদেশির উপর গুলি চালানো হতো, তখন তো এই বাংলাদেশি আবার বলতো আমাদের উপর গুলি চালাচ্ছে বিএসএফ, আমরা এটা মেনে নেব না। যদি জলপাইগুড়ির যে অবৈধ চোরাচালানকারীকে বিএসএফ ধরেছে এবং ফ্ল্যাগ মিটিং করে আইনত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, যদি সেটা না করে গুলি চালিয়ে খতম করে দেওয়া হতো, তাহলে কি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হতো? কিন্তু বাংলাদেশ ভালোভাবে অ্যারেস্ট করাটা কেউ মেনে নিতে পারছে না। তাহলে কি বিএসএফ এবার অবৈধ বাংলাদেশি দেখলেই চোখ বন্ধ করে গুলি চালিয়ে এদেরকে খতম করে দেওয়া উচিত? কারণ বিএসএফ যখন এদেরকে আটক করলো এবং নির্দিষ্ট আইনত প্রসিডিওর অনুযায়ী তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবলো বা আইনত প্রসিডিওর শুরু করলো, ঠিক তখনই তোমরা আমাদের দেশে ঢুকে অপহরণ করে নিয়ে চলে গেলে দুজনকে। তাহলে বিএসএফ যদি তোমাদেরকে প্রথমেই গুলি চালিয়ে শেষ করে দিত, তাহলে অপহরণের প্রশ্নটাই তো আসতো না। বাংলাদেশ যেটা করছে সব সীমা কিন্তু অতিক্রম করে যাচ্ছে এবং ভারত বিএসএফ এখনো কেন উদারতা দেখাচ্ছে সেই প্রশ্ন আজকে আমাদের করতে হচ্ছে, কিছুটা বাধ্য হয়েই। যদিও ভারতীয় সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা আছে, তারা যা করবে আমরা দেশের স্বার্থে সেটাকেই মাথা পেতে নেব। কিন্তু দেশের সম্মান যেভাবে বাংলাদেশ ক্রমাগত টার্গেট করছে, ভারতের জাতীয় পতাকাকে ভুলণ্ঠিত করছে, তার বিপক্ষে যদি ভারতীয়রা গর্জে ওঠে, তাহলে এই বাংলাদেশিরা পৃথিবীর কোথায় যাবে? সেটাও তো আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশিরা কি সত্যিই কিছু বুঝতে পারছে না, নাকি জেনে বুঝে এক ছোটখাটো যুদ্ধের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে দিনের পর দিন? যাই হোক, অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের সংশোধনী বিলটি সংসদে পাশ করানো থেকে পিছিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার। এ খবর আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে। কেন পিছিয়ে এলো সরকার, এই নিয়ে নানান মুনি নানান মত দিতে শুরুও করে গেছেন ইতিমধ্যে। এমনকি সাধারণভাবে বিজেপির রাজনীতির সমর্থক হিসেবে যাদের পরিচিতি আছে বাজারে, বেশ কিছু ইউটিউবার, তারা পর্যন্ত সরকারের এই পিছিয়ে আসাকে দুর্বলতার লক্ষণ বা সরকার ভয় পেয়েছে বা আমেরিকার চাপের কাছে নতি স্বীকার ইত্যাদি নানান অভিধায় ভূষিত করা শুরু করেছেন দেখছি। আর যারা মোদী সরকারের বিরোধী, তারা তো সরকারের এই পিছিয়ে আসাকে নিজেদের বিরাট রাজনৈতিক জয়
বলতে শুরু করে দিয়েছে। কিন্তু সত্যি কি তাই? মনে রাখতে হবে, দিল্লির এই বিজেপি সরকার কিন্তু এই মুহূর্তে নিজেদের জোরে সংখ্যাগরিষ্ঠ নয়, তাকে নির্ভর করতে হয় সঙ্গীদের ওপর। সেই সঙ্গীদের অনেকেরই আবার নতুন এফসিআরএ সংশোধনীর ব্যাপারে তীব্র বিরোধিতা আছে। তাদের বিরোধিতাকে আমল না দিয়ে যদি এগিয়ে যেত সরকার, তবে সেটা সরকারের স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারত। সবচেয়ে বড় অসুবিধে তৈরি করতে পারত ডিলিমিটেশন নিয়ে সরকারের পরিকল্পনায়, যেটা করতে গেলে সংসদে সিম্পল মেজরিটি নয়, 2/3 মেজরিটি দরকার হবে। এমনকি ওয়ান নেশন ওয়ান পোল নিয়ে সরকারের প্ল্যান, সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারত। এই সব ভেবেই এফসিআর এর সংশোধনী আপাতত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়েছে সরকার। আর এই পাঠানোকে অনেকে বলছেন হিমঘরে ঠেলে ফেলে দেয়া, কিন্তু এটা তো বাহ্য। প্রশ্নটা হলো, যারা এফসিআর এর সংশোধনীর আপাত মৃত্যু নিয়ে হাউতাশ করে ক্লান্ত, তাদের যদি বলা যায় আপনাদের এত দুশ্চিন্তার কারণ কি, একটু বুঝিয়ে বলুন দেখি। তাদের কতজনের এই আইন নিয়ে সাধারণ জ্ঞানটুকু আছে বোঝা যাবে না। আমি নিজে মনে করি এফসিআরএ নিয়ে সরকারের পেশ করা বিলটি একটি রাজনৈতিক চাল। এটা কিন্তু সরকার প্রথম থেকেই এটা পাশ করানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নয়, এটা ট্যাকটিক্যাল মুভ। সরকারের আসল উদ্দেশ্য ডিলিমিটেশনের এবং তারপর ওয়ান নেশন ওয়ান পোল, এফসিআরএ দিয়ে চাপ তৈরি করে এই গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাশ করিয়ে নেয়া। কেন বলছে একথা? তার কারণ এই এফসিআরএ বিলের এবারে 2026-এর সংশোধনীতে যে কথাটা বলা হয়েছে, সেটা হচ্ছে কোনো সরকারের কোনো এনজিও তারা বিদেশের পাওয়া টাকায় তারা যদি কোনো প্রপার্টি তৈরি করে থাকে এবং তাদেরকে যদি ডিরেগুলেট করে দেওয়া হয়ে থাকে, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হয়ে থাকে, তাহলে তাদের সেই সম্পত্তি সরকার গ্রহণ করবে একটা সংস্থার মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে। তো এই যে ব্যাপারটা, এটা ছাড়া এখানকার আর বড় কোনো বিষয় নেই। জানি এই ব্যাখ্যা অনেকের পছন্দ হবে না, তাই এফসিআরএ আইন বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে দু চার কথা বলি। তারপর দেখবেন এই সংশোধনী না আসায় দেশ এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কিনা, কিংবা কতটা ক্ষতি হলো দেশের। যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের টিকে থাকার পেছনে তার সীমান্ত সুরক্ষার যেমন প্রয়োজন থাকে, তেমনই প্রয়োজন থাকে তার অভ্যন্তরীণ নীতি নির্ধারণে বিদেশি প্রভাব মুক্ত থাকা। আর ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে একটি আইনি শব্দবন্ধ, এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। সাম্প্রতিক সময়ে মোদী সরকার বিদেশি অনুদান সেটা নিয়ন্ত্রণ তার সংশোধনী বিল 2026 উত্থাপন করলেও পরবর্তীতে তীব্র রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে সেটা সরাসরি পাশ না করিয়ে 31 সদস্যের যৌথ সংসদীয় কমিটিতে এই বিলটি পর্যালোচনা করবার জন্য পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। কেন এই পিছিয়ে আসা? দেখুন এফসিআরএ আইনের পেছন দিকে তাহলে একটু তাকান। 1976 সালে প্রথম এফসিআরএ আইনটি তৈরি করে ইন্দিরা গান্ধী। তার সময়ে যে আইন তৈরি হয়েছিল, আজ 2026 সালে দাঁড়িয়ে সেই আইন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাগরিক সমাজ, ধর্মান্তরকরণ এবং বিদেশি সম্পর্কের ক্ষেত্রে কতটা সংবেদনশীল হয়ে উঠেছে এই এফসিআরএ আইনটা একটু দেখা যাক। আজ এই ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব এফসিআরএর ইতিহাস, রাজনৈতিক দ্বিমুখী অবস্থান, মানে কংগ্রেস এবং বিরোধীরা যে অবস্থান নিয়েছে, 2020-এর কঠিন বাস্তবতা এবং আমেরিকা ও রাশিয়ার মতো দেশে বিদেশি ফান্ড নিয়ন্ত্রণের ধরন কেমন সেই ব্যাপারটা। এফসিআরএ আইনের মূল সলতেটা পেকেছিল আগেই বলেছি, আজ থেকে 50 বছর আগে 1976 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়। ঘটনা প্রবাহকে যদি আমরা 3টি পর্বে ভাগ করি তাহলে দেখব, প্রথম পর্ব 1976 জরুরি অবস্থা ও মার্কিন সোভিয়েত যে যুদ্ধ, শীতল যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, তার আবহে
1976 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, তখন চারদিকে আন্তর্জাতিক স্নায়ুযুদ্ধের উত্তাপ। কেন্দ্রে সরকারের সবচেয়ে বড় আশঙ্কা ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিংবা সোভিয়েতের কেজিবি ভারতের রাজনৈতিক দল, নির্বাচন, সংবাদ মাধ্যম কিংবা আমলাদের বিদেশি ফান্ডের মাধ্যমে প্রভাবিত করতে পারে এবং করছিল। সেই আশঙ্কা থেকে এবং সেটা করছিল দেখেই তৈরি হয় প্রথম এফসিআরএ আইন। উদ্দেশ্য ছিল স্পষ্ট, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনকে বিদেশি ফান্ডের হাত থেকে পুরোপুরি মুক্ত রাখা। তার মানে 76-এ ইন্দিরা গান্ধীর আইনটা প্রথম সেই ব্যাপারে। এরপর দ্বিতীয় পর্ব এলো তারও প্রায় 34 বছর পরে 2010 সালে, তখনও ইউপিএ আমল মানে কংগ্রেসের, এবং নিয়মের কিঞ্চিত কড়াকড়ি তারা করে। সময়ের সাথে সাথে কাজের ধরন বদলায়। যারা এনজিও তারাও নতুন নতুন পদ্ধতিতে তারা বিপুল পরিমাণ টাকা দেশে নিয়ে আসতে শুরু করে। 2010 সালে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার আগের আইন বাতিল করে নতুন এফসিআরএ আইন নিয়ে আসে। এবার যুক্ত হলো এনজিওদের বিদেশি অর্থ পেতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নিবন্ধন, তাদের রেজিস্ট্রেশন নেওয়াটা বাধ্যতামূলক এবং এই লাইসেন্সের মেয়াদ হবে 5 বছর। প্রতি 5 বছর অন্তর এটি রিনিউ করতে হবে। এবং তৃতীয় পর্ব এলো তারপর 2020 সালে মোদী সরকার একবারে এই এফসিআরএ আইনের খোল নলচে পাল্টে দিয়ে দিল এবং এটাকে বলা হয় মোদী সরকারের মাস্টার স্ট্রোক। কড়া নিয়মের মধ্যে এনজিওকে ফেলে দিল এফসিআর, বিদেশি অর্থ সেই আইনকে ফেলে দিল। 2020 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এই আইনে এমন কিছু পরিবর্তন আনে যা ভারতের এনজিও ব্যবস্থার ভিত নাড়িয়ে দেয়, একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেয়। তার মূল যুক্তি ছিল কি, মোদী সরকারের জাতীয় নিরাপত্তা এবং অর্থের সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা। আমরা এই বিষয়টিতে যাব, তবে তার আগে বলি কংগ্রেসের অবস্থান পরিবর্তন সেটা কি রাজনীতি, সুনীতি নাকি দুর্নীতি, নাকি বিদেশের টাকায় কংগ্রেসের আবার সেই দিকে ফিরে যাওয়া? এখানে একটি বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রশ্ন ওঠে। যে কংগ্রেস 1976 সালে এই আইন চালু করলো, 2010 সালে এই আইনকে আরো শক্তিশালী করলো, আজ 2026 সালে দাঁড়িয়ে সেই কংগ্রেস কেন এই আইনের তীব্র বিরোধিতা করছে? বিষয়টিকে বিশ্লেষণ করলে দেখব কংগ্রেসের যুক্তিটা কি। কংগ্রেসের মতে 1976 এবং 2010 সালে তাদের লক্ষ্য ছিল রাজনীতি ও নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ঠেকানো। তো এখনো তো সেইটাই, যে আমাদের এখানটায় তার সাথে যুক্ত হয়েছে আর একটা কারণ, সেটা হচ্ছে কি ধর্মান্তরকরণ রোধ করা। যারা এই গরিব মানুষকে উপকারের অছিলায় যারা তাদের ধর্মান্তরিত করছে, সেই ব্যাপারগুলো বর্তমান সরকার নাকি এই জন্যেই এই আইনকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেসব এনজিও পরিবেশ সুরক্ষা, মানবাধিকার বা সরকারের নীতির সমালোচনা করে, নীতি গবেষণা বা পলিসি রিসার্চ করে, তাদের লাইসেন্স বাতিল করে নাগরিক সমাজের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বর্তমান মোদী সরকার। এই বক্তব্য কংগ্রেসের। অথচ রাজনীতিকরণ তাতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করার জন্যই কিন্তু করা হয়েছিল, কংগ্রেস আমলেও করেছিল, তারা সেটা ভুলে গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতটাই উল্টো। ক্ষমতায় থাকা এবং বিরোধী পক্ষে থাকার মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই আসল কারণ কংগ্রেসের বিরোধিতা। ক্ষমতায় থাকার সময় কংগ্রেস দল রাষ্ট্রের উপর নিশ্চিত নিয়ন্ত্রণ আনতে চায়, তাই এনেছিল, কিন্তু বিরোধী আসনে বসে সেই নিয়ন্ত্রণমূলক আইনকেই বাক স্বাধীনতা, নাগরিক অধিকার নিয়ে নেয়া এইসব বলে চিহ্নিত করে তার বিরোধিতা করছে। এরপরে আসুন 2020 সালের সংশোধনী এনজিও সমস্ত এনজিও জগতের যে নিয়ম কানুন পুরোপুরি বদলে দেয়। তিনটে বড় পরিবর্তন আনা হয়েছিল 2020 সালে মোদী সরকারের এফসিআরএ আইনে। প্রথমত সাব গ্র্যান্টিং বন্ধ করা হয়েছিল।
সাব গ্রান্টিং বন্ধ করে দেওয়া হয়েছিল এবং গ্রাসরুট লেভেলকে এনজিওগুলোকে আগে করতো কি, একটা বড় এনজিও দল, একটা বড় এনজিও তারা বিদেশি ফান্ড পেয়ে আবার ছোট ছোট স্থানীয় গ্রাসরুট এনজিও গুলোকে সেগুলো দিয়ে দিত। এবং এর ফলে হতো কি যে তারা একটা অন্য রকমের একটা বাণিজ্য করতো, একটা বড় এনজিও সেখান থেকে ছোট এনজিও। 2020 সালে এটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় মোদী সরকার। ফলে হলো কি যে ছোট ছোট এনজিওর মাধ্যমে সরাসরি যে ফান্ডগুলো তারা পাচ্ছিল ওই বড় এনজিও থেকে, সেগুলো বন্ধ হয়ে গেল। প্রশাসনিক ব্যয়ের সীমা 20% ছিল, করে নেওয়া হলো। আগে করতো কি যে বিদেশি ফান্ডের 50% পর্যন্ত কর্মীদের বেতন, প্রশাসনিক কাজে খরচ করা হতো। নতুন নিয়মে তা নামিয়ে আনা হলো 20%। ফলে গবেষণা প্রতিষ্ঠান ও বড় এনজিওদের কর্মীদের তাদের নিয়ে টাকা পয়সা এবং অন্যান্য কাজ করা, ছোটখাটো যে সমস্ত ধর্মান্তরণের কাজগুলো করা, এগুলো কঠিন হয়ে গেল। আর একটা কাজ করলো কি, নয়াদিল্লির SBI-তে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটাই মাত্র অ্যাকাউন্ট খোলা হবে দেশের। যেখানকার সারা দেশের ভারতের যে কোনো প্রান্তের এনজিও হোক না কেন, তাদের মূল FCR অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা আসবে বিদেশ থেকে, সেগুলো বাধ্যতামূলকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নয়াদিল্লি, নিউ দিল্লি মেন ব্রাঞ্চে খুলতে হবে। এই আইনটা হলো। এর বাস্তব ফলাফল কি হলো? পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের আগে যেখানে ভারতে নিবন্ধিত এনজিওর সংখ্যা ছিল প্রায় 50,000-এর কাছাকাছি, 2026-এ এসে সেই সংখ্যাটা কমে দাঁড়ালো মাত্র 14,500-র কাছাকাছি। অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগেরও 1 ভাগ কেন, তারও বেশি, মানে প্রায় 40% পর্যন্ত এনজিও তারা উঠে গেল। এবং তারা আর কি করলো কি, তারা নিজেরাই আমলাতান্ত্রিক কারণে জটিলতা যাতে না হয় তার জন্য রিনিউ করাটা বন্ধ করে দিল। এর বিরুদ্ধে কি হলো? এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে গেল এনজিওরা। 2022 সালে সুপ্রিম কোর্টে 3 বিচারপতির বেঞ্চ নোয়েল হারপার মামলায় এই 2020 সংশোধনীর সবটাকে পুরোপুরি বৈধ রাখে এবং স্পষ্ট জানিয়ে দেয়, বিদেশি অনুদান পাওয়া দেশের কোনো সংস্থা, কোনো ব্যক্তি কারোর মৌলিক অধিকার নয়। বিদেশি অনুদান পাওয়া কোনো মৌলিক অধিকার নয়, এটা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এক বিশেষ সুবিধা এবং রাষ্ট্রের অধিকার আছে এই সুবিধা তাদের নিজেদের মতো করে আইনের মধ্যে নিয়ে আসা। তাহলে 2026 সালে আবার নতুন বিতর্ক তৈরি হলো কেন? মোদী সরকার FCR এর সংশোধনী বিল 2026 পেশ করার উদ্যোগ নিয়েছিল। প্রস্তাবিত বিলে একটি বিতর্কিত ধারা, যেটা অনেকের কাছে বিতর্কিত লেগেছে, সেটা কি, যদি কোনো এনজিওর লাইসেন্স বাতিল বা মেয়াদ উত্তীর্ণ হয়, তবে সেই এনজিওর সমস্ত সম্পত্তি ও তহবিল সরকার গঠিত একটি ডেজিগনেটেড অথরিটি বা নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে চলে যাবে। এই প্রস্তাব সামনে আসতে তীব্র প্রতিবাদ শুরু হয়। আর এই প্রতিবাদের মধ্যে এসে যায় এনডিএর ভেতরের কিছু দলও। যেমন উত্তর পূর্ব ভারতের প্রতিক্রিয়ার কথাটা বলি, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ের খ্রিস্টান দাতব্য সংস্থা এবং আঞ্চলিক জোট সঙ্গীরা যেমন নিফিউ, রিও, লালদোহামা কেন্দ্রের ওপর চরম চাপ সৃষ্টি করে। রাজনৈতিক ভারসাম্য রক্ষা এনডিএ জোটের সহযোগী মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করায় এবং সংসদে বিরোধীরা একজোট হওয়ায় কেন্দ্র বুঝতে পারে এই মুহূর্তে বিলটি গায়ের জোরে পাশ করানো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। আর ফলাফল কি হলো? সরকার তাই নমনীয় অবস্থান নিয়ে বিলটি 31 সদস্যের যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠিয়ে দিল। এই হচ্ছে এখনকার অবস্থা। আচ্ছা, এইবার আমরা একটু দেখি অন্যান্য বড় গণতান্ত্রিক বা শক্তিশালী রাষ্ট্রগুলো কিভাবে বিদেশি অর্থ নিয়ন্ত্রণ করে। খুব সংক্ষেপে যদি আমেরিকা ও রাশিয়ার দিকে তাকাই, তাহলে কি দেখব? আমেরিকায় এই আইনের নাম আছে ফারা, মানে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট। কবেকার আইন? 1938 সালের আইন। আমেরিকা এনজিওদের বিদেশি ফান্ড নিতে সরাসরি আটকায় না, কিন্তু একটা নিয়ম করে বাঁধন দিয়েছে
যদি কোনো ব্যক্তি বা সংস্থা কোনো বিদেশি সরকারের নির্দেশ বা স্বার্থে আমেরিকায় লবিং বা নীতি নির্ধারণে প্রভাব ফেলার কাজ করে, তবে তাকে ফরেন এজেন্ট হিসেবে প্রকাশ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের মনে আছে ট্রাম্পকে সাহায্যের জন্য প্রশ্ন উঠেছিল যে রাশিয়া টাকা দিয়েছে ট্রাম্পকে। তো এই যে ব্যাপারটা, এগুলো যাতে মার্কে আটকায়নি, কিন্তু মার্কিন জনগণ যাতে জানতে পারে যে এই প্রচারের পেছনে কার টাকা রয়েছে সেটা, অর্থাৎ একদিক দিয়ে টাকার উৎস এবং টাকার কারণটাও তাদের পরিষ্কার বলতে হবে। রাশিয়ার ক্ষেত্রে তাকান, রাশিয়ার অবস্থান এখানে ওদের যেটা আছে তার নাম ফরেন এজেন্ট অ্যান্ড আনডিজায়ারেবল অর্গানাইজেশনস ল। রাশিয়ার অবস্থান অত্যন্ত কঠোর, সেখানে বিদেশ থেকে সামান্য অর্থ বা রাজনৈতিক প্রভাব পেলেই সেই এনজিও বা ব্যক্তিকে সরাসরি ফরেন এজেন্ট হিসেবে দাগিয়ে দেওয়া হবে এবং তাদের সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশনায় বড় করে ডিসক্লেমার দেয়া বাধ্যতামূলক। এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে এক রাতের মধ্যেই সেই সংস্থাকে নিষিদ্ধ করে দেয়া যায়। এটা রাশিয়ার নিয়ম। পৃথিবীর সব দেশেই নিয়ম আছে। দেশকে বাঁচানোর জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিদেশি হস্তক্ষেপ বন্ধ করবার জন্য আইন আছে। ভারতও তাই করেছে। ভারতের এফসিআরএ আইনের এই 50 বছরের যাত্রাপথ আমাদের একটা বড় শিক্ষা দেয়। সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক চক্রান্ত ঠেকানোর জন্য বিদেশি অর্থের ওপর স্বচ্ছ নজরদারি যেমন রাষ্ট্রের জন্য অপরিহার্য, তেমনি সে কোনোভাবে নিরপেক্ষ গবেষণা, সমাজ কল্যাণ ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো, ত্রাণের পথ বন্ধ না করার দিকেও নজর দিতে হবে। তবে যেভাবে সারোগেট ফান্ডিং, মানে এক কথা বলে টাকা আসা, সেই টাকাকে অন্য ব্যাপারে সেই টাকা নিয়োগ করা, এটাকে নাম হচ্ছে সারোগেট ফান্ডিং। সেই সারোগেট ফান্ডিং ছড়িয়ে পড়েছে যেভাবে দেশে, যেভাবে দরিদ্র সেবার নামে, সাধারণ মানুষের উন্নতির নামে ধর্মান্তরকরণ ছড়িয়ে পড়েছে দেশে, তাতে সরকারকে যে অতিমাত্রায় সতর্ক হতে হবে সেটা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। 2020 সালের সংশোধনী এই রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। তার আগে 1976-এর ইন্দিরা গান্ধীর আইন, 2010-এ মনমোহন সিং সরকারের আইন, এগুলো ছিল কসমেটিক চেঞ্জ। আসল আইন 2020-এর সংশোধনী, যেটা নরেন্দ্র মোদী প্রথম আনেন। রাজনৈতিক ও ধর্মীয় কারণে এনজিও তৈরি করার বদমাইশির গোড়া নাড়িয়ে দিয়েছিল মোদী সরকারের আইন। আর 26-এর আইনের মূল হলো বিদেশি অর্থায়নে তৈরি সম্পত্তির তহবিল, সেইগুলো দখল নেওয়ার আইন। সেটা যদি আপাতত স্থগিত হয়, খুব কি ক্ষতি তাতে? তার চেয়ে অনেক বেশি জরুরি হলো ডিলিমিটেশন আর এক দেশ এক ভোট। আর সেইটার দিকে তাকিয়েই নরেন্দ্র মোদী সরকার আপাতত পিছিয়ে এসেছে। 2026-এর সংশোধনী বিলটি আপাতত জেপিসির টেবিলে। সংসদীয় কমিটি কিভাবে জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ভারসাম্যের মধ্যে সমন্বয় তৈরি করে সেটাই এখন দেখার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আমাদের এটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।